এই মুভির শুরুতে এমন একটা সময়কে দেখানো হয় যখন পৃথিবীতে মানুষ ছিল না, শুধু মানুষই না, কোনো প্রাণের অস্তিত্বই ছিল না। এমন সময় আমরা দেখতে পাই একটা স্পেসশিপ একটি বড় জলপ্রপাতের কাছে এসে দাঁড়ায়, আর সেখান থেকে মানুষের মতোই দেখতে একটা এলিয়েন বেরিয়ে আসে, যাকে মুভিতে বহুবার ইঞ্জিনিয়ার নামে ডাকা হয়েছে। এরপর সেই এলিয়েনটা অর্থাৎ ইঞ্জিনিয়ার একটা কালো রঙের কিছু একটা তরল পান করে, আর সঙ্গে সঙ্গে তার শরীরে সেটা রিয়াকশন শুরু হয়। এর ফলে তার শরীর টুকরো টুকরো হয়ে ঝর্ণার পানিতে পড়ে যায়, আর সেই ঝর্ণার পানিতে তার শরীর মিশিয়ে আমরা একটা বায়োলজিক্যাল স্ট্রাকচার দেখতে পাই, যেটা দেখতে অনেকটা ডিএনএর মতো। আসলে এগুলো ডিএনএই ছিল। আর এখানে আমরা এটাও বুঝতে পারি এই ইঞ্জিনিয়ারের শরীর থেকেই পৃথিবীতে প্রথম প্রাণের উৎপত্তি হয়েছিল। এই ইঞ্জিনিয়াররা কে বা কারা, আসলে তারা কি চায়, আর তারা কেনই বা পৃথিবীতে এসেছিল, সেটা আমরা মুভির পরবর্তীতে জানতে পারবো। আজ তোমাদের কাছে এক্সপ্লেইন করব 2012 সালের মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন মুভি প্রমেথিয়াসকে। আইএমডিবিতে মুভিটির রেটিং রয়েছে 7.1 আউট অফ 10, আর মুভিটি পরিচালনা করেছেন পরিচালক রিডলি স্কট, যিনি গ্ল্যাডিয়েটর, ব্লেড রানার এবং মার্শনের মতো বিখ্যাত মুভিগুলো পরিচালনা করেছেন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সালটা 2089, অর্থাৎ যখন ইঞ্জিনিয়াররা পৃথিবীতে এসেছিল সেই সময়টা থেকে তার অনেকটা ফিউচারে। আমরা স্কটল্যান্ডের একটা পাহাড়ে ডক্টর এলিজাবেথ ও তার বয়ফ্রেন্ড চার্লিকে একটা গুহায় অনুসন্ধান করতে দেখতে পাই। সেই গুহার মধ্যে তারা একটা চিত্রকর্ম খুঁজে পায়। সেখানে তারা দেখতে পায় কিছু মানুষ একটা বিশাল আকৃতির মানুষকে পুজো করছে, আর সেই মানুষটি মহাকাশের অন্য একটি দুনিয়ার দিকে ইশারা করছে। তারা পরীক্ষা করে জানতে পারে এই ছবিটি কমপক্ষে 30 থেকে 40,000 বছরের পুরনো হবে। শুধু তাই নয়, ডক্টর এলিজাবেথ ও তার অনুসন্ধানী দল পৃথিবীর বিভিন্ন স্থানে একই রকম দেখতে আরও চিত্রকর্ম খুঁজে পেয়েছিল। সেখানে যে বা যারা এই চিত্রগুলো তৈরি করেছিল তাদের সেই সময় একে অপরের সাথে যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম ছিল না। তবুও বিভিন্ন জায়গা থেকে পাওয়া চিত্রকর্মগুলো ছিল একই রকম, আর সব চিত্রেই সেই বড় মানুষটি মহাকাশের একই দিকে ইশারা করছিল। ডক্টর এলিজাবেথ ও তার দল এই সিদ্ধান্তে পৌঁছায় চিত্রে দেখানো এই বিশাল আকৃতির যে মানুষগুলো ছিল তারাই হয়তো আমাদেরকে, অর্থাৎ মানুষদেরকে সৃষ্টি করেছে, আর তারা হয়তো চায় মানুষ তাদের কাছে পৌঁছাক আর জীবন সৃষ্টির রহস্য সম্পর্কে জানুক। চিত্রে লোকটি যে গ্রহটিকে ইশারা করছিল সেটি ছিল LV-223 নামের একটি বিশাল গ্রহের উপগ্রহ, আর যেটি ছিল মূলত অন্য একটি গ্যালাক্সির গ্রহ। এখানে তোমাদের জানিয়ে দেই, ডক্টর এলিজাবেথের এই অনুসন্ধানী টিমটি ওয়েল্যান্ড কোম্পানির হয়ে কাজ করত, আর এই ওয়েল্যান্ড কোম্পানির মালিক ছিল পিটার ওয়েল্যান্ড। এখন সে মারা গেছে, আর এই পিটার ওয়েল্যান্ডের জীবনের উৎপত্তি সম্পর্কে জানার আগ্রহ ছিল, আর মূলত এ কারণেই সে এই কোম্পানিটি তৈরি করেছিল। এরপর আমরা দেখতে পাই ওয়েল্যান্ড কোম্পানির 17 জনের একটি টিম তৈরি করে LV-223 গ্রহটিতে তাদের পাঠানোর সিদ্ধান্ত নেয়। তারা তাদের যাত্রা শুরু করে এবং প্রায় 3 বছর পর তারা সেই গ্রহটির কাছে এসে পৌঁছায়। আর তোমাদের জানিয়ে রাখি, তাদের স্পেসশিপের নামটি ছিল প্রমেথিয়াস। আর হ্যাঁ, এই নামটি থেকেই মুভিটির নামকরণ হয়েছে প্রমেথিয়াস। এই সম্পূর্ণ যাত্রাপথে শিপটির সকল মেম্বার স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল, আর সম্পূর্ণ স্পেসশিপ এবং ক্রু মেম্বারদের পুরোটা সময় ধরে মনিটরিং করছিল ডেভিড নামের একটি অত্যাধুনিক অ্যান্ড্রয়েড। আর এই টিমটির লিডার ছিল ভিকার্স। তাদের শিপটি যখন সেই গ্রহের কাছাকাছি চলে আসে তখন তারা পুরো টিমটিকে স্লিপিং চেম্বার থেকে জাগিয়ে দেয়, আর ভিকার্স সবাইকে ডেকে মিশন সম্পর্কে আলোচনা করে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সে তাদেরকে জানিয়ে দেয়। ততক্ষণে শিপটি গ্রহটির একদম কাছাকাছি চলে আসে। প্রথমে গ্রহটিকে পরীক্ষা করে সেখানে কোনো জীবনের সন্ধান পাওয়া যায় না। তারা ধীরে ধীরে গ্রহটিকে ল্যান্ডিং করতে থাকে। তারা একটা পিরামিডের মতো পাহাড় দেখতে পায়, আর তার পাশেই শিপটিকে ল্যান্ড করায়। সকলে সেই পিরামিডের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ক্যাপ্টেন জেনেক এবং ভিকার্স শিপের মধ্যে থেকে যায়। টিমের বাকি মেম্বাররা সেই পিরামিডের মধ্যে প্রবেশ করে। একটু পর সেখানে ডেভিড দেওয়ালে কিছু অজানা অক্ষরে লেখা খুঁজে পায়। সেখানে সবুজ রঙের কিছু একটা আঠালো পদার্থ লেগেছিল। ডেভিড সেই লেখাটা স্পর্শ করে, আর সেখানে থাকা একটি হলোগ্রাম অন হয়ে যায়। সেখানে আমরা দেখতে পাই সেই পিরামিড থেকে একদল লোক সেই জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর পালানোর সময় একটা লোক দরজার নিচে চাপা পড়ে যায়, আর তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। হলোগ্রামটি শেষ হয়ে গেলে সবাই ওই জায়গাটাতে গিয়ে দেখে সত্যি সেখানে একটা বডি পড়ে আছে, যার মাথা দরজার অপর পাশে রয়েছে। ডক্টর এলিজাবেথ পরীক্ষা করে বুঝতে পারে শরীরটা সেই সময়টা থেকে 2000 বছরের পুরনো। তখন তাদের দলের একজন মেম্বার, যার নাম ফাইফিল্ড, সে ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চায়। তারা দরজাটার পাশে আরো কিছু লেখা দেখতে পায়। ডেভিড লেখাটা স্ক্যান করে সে কিছু একটা বুঝতে পারে। আগেই তোমাদের বলেছি ডেভিড ছিল একটা হাই অ্যাডভান্স অ্যান্ড্রয়েড, তাই সে এই লেখাটাও বুঝতে পারে, আর সে তার কোড ব্যবহার করে সেই দরজা খুলে ফেলে। আর সেখানে তারা একটা বিশাল আকারের মানুষের মাথার মতো দেখতে একটা মাথাকে নিচে পড়ে থাকতে দেখে। তারা ভেতরে এসে দেখতে পায় জায়গাটা অনেক অদ্ভুত, আর তাদের চারপাশে এক ধরনের অসংখ্য সিলিন্ডার রাখা ছিল, আর মাঝখানে রয়েছে একটা বিশাল আকৃতির মানুষের মতো দেখতে একটা মূর্তি।
আর চারপাশে কিছু অদ্ভুত নকশা করা ছিল। তারা সেখানে ভেতরে আসার পর থেকেই কেমন যেন সবকিছু পরিবর্তন হতে থাকে। সেখানে থাকা সেই সিলিন্ডার থেকে অদ্ভুত কালো রঙের একটা তরল বের হতে থাকে। সঙ্গে সঙ্গে গ্রহের ওয়েদারটাও চেঞ্জ হতে শুরু করে। মনে হয় সেই জায়গাটাতে ঝড় শুরু হবে, তাই ভিকার্স সকলকে শিপে ফিরে আসতে বলে। তখন এলিজাবেথ সেখান থেকে সেই প্রাণীটির মাথা নিয়ে পালায়। অন্যদিকে ডেভিড সবার থেকে লুকিয়ে একটা সিলিন্ডার নিয়ে আসার চেষ্টা করে। কিছুক্ষণ পর সেখানে প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, আর একটা ঝড় তাদের দিকে ধেয়ে আসতে থাকে। কিন্তু তখনই তারা খেয়াল করে ফায়ারফিল্ড ও মিলবার্ন নামের দুজন মেম্বার এখনো ফিরে আসেনি। তারা সেই পিরামিডের মধ্যেই আটকা পড়ে আছে। জেনেক তাদের সাথে যোগাযোগ করে বলে ঝড়টা থামলেই সকালে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। অন্যদিকে শিপে ফিরে ডক্টর এলিজাবেথ এবার সেই মাথাটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। মাথার হেলমেট খুলে তারা দেখতে পায় মাথাটা মানুষেরই মতো। তোমরা হয়তো বুঝতে পারছো সেই মাথাটা ঠিক তেমনটাই দেখতে যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যাকে ইঞ্জিনিয়ার বলা হয়েছে ঠিক তার মাথার মতো, কিন্তু সে তো সেখানে ধ্বংস হয়ে যায়। তবে এই মাথাটা কার? এসব প্রশ্নের উত্তর আমরা একটু পরে জানতে পারবো। এলিজাবেথ সেই মাথাটা নিয়ে পরীক্ষা করার সময় একটু পর সে মাথাটা সেখানেই ফেটে যায়। তারা সেই মাথাটা থেকে ডিএনএ কালেক্ট করে পরীক্ষা করে দেখতে পায় মানুষের ডিএনএর সাথে মাথাটার ডিএনএর শতভাগ মিল রয়েছে। এটা দেখে তারা অবাক হয়ে যায়। আসলে বিষয়টা তো অবাক করার মতোই। তারা মনে করে এরাই হয়তো মানুষদের সৃষ্টি করেছে, আর এ কারণেই এলিজাবেথ তাদেরকে ইঞ্জিনিয়ার বলে। অন্যদিকে আমরা ডেভিডকে দেখি যে ক্যাপসুলটি সে পিরামিড থেকে এনেছিল তার মধ্যে থেকে একটি কালো পিচ্ছিল পদার্থ বের করে। সে সেই পিচ্ছিল পদার্থের একটি ড্রপ সে চার্লি ড্রিঙ্কসের মধ্যে মিশিয়ে দেয় এবং চার্লি সেটা পান করে নেয়। এরপর চার্লি তার গার্লফ্রেন্ডের কাছে যায়। তখন আমরা জানতে পারি যে এলিজাবেথের একটি সমস্যা রয়েছে। সেটা হচ্ছে সে কোনোদিনই মা হতে পারবে না। যদিও চার্লি তাকে খুব ভালোবাসে আর সেটা নিয়ে একদমই মাইন্ড করে না। এরপর সেখানে তাদের মধ্যে একটি শারীরিক সম্পর্ক হয়। অন্যদিকে স্পেসশিপটির বাইরে সেই পিরামিডের মধ্যে আটকে থাকা ফায়ারফিল্ড ও মিলবার্ন একটা জায়গায় খেয়াল করে সেখানে সেই বৃহদাকার প্রাণীগুলোর অসংখ্য বডি পড়ে রয়েছে। তারা সেটা দেখে খুব ভয় পায়। সেখানে সেই ক্যাপসুলগুলো থেকে বের হওয়া কালো তরল সব জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। তারা সেখানে একটা প্রাণীকে লক্ষ্য করে যাকে অনেকটা সাপের মতো দেখতে। সেই প্রাণীগুলো মূলত সেই কালো তরল থেকেই সৃষ্টি হয়েছিল। মিলবার্ন তাকে স্পর্শ করার জন্য হাত বাড়ালে সঙ্গে সঙ্গে সেই প্রাণীটি তাকে আক্রমণ করে এবং তার স্যুটের মধ্যে ঢুকে তার শরীরে প্রবেশ করে এবং তাকে মেরে ফেলে। প্রাণীটির শরীর থেকে বের হওয়া রক্ত এক প্রকার অ্যাসিডের মতো, যা ফায়ারফিল্ডকেও মেরে ফেলে। তারা দুজন সেখানে মারা যায়। অন্যদিকে চার্লি সকালবেলা ওঠার পর খেয়াল করে তার চোখটি লাল হয়ে রয়েছে। একই সঙ্গে সে নিজের মধ্যে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে খুব অসুস্থ অনুভব করছে, যদিও সে বাকিদের সাথে আবার সেই পিরামিডের উদ্দেশ্যে রওনা হয়। তারা এসে দেখতে পায় ফায়ারফিল্ড ও মিলবার্ন মারা গেছে। অন্যদিকে চার্লি খুবই অসুস্থ অনুভব করতে থাকে, তাই দলের সবাই তাকে নিয়ে তাদের শিপটিতে ফিরে আসে। অন্যদিকে সেখানে ডেভিড এমন একটা জায়গায় আসে, সে বুঝতে পারে জায়গাটা একটা কন্ট্রোল রুম, আর হতে পারে এই পুরো জায়গাটা একটা স্পেসশিপ ছিল। সে কিছু বাটন চাপলে একটা হলোগ্রাম দেখতে পায়, আর সেখানে পুরো ইউনিভার্সের নকশা ছিল। সেখানে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারদের গন্তব্য ছিল পৃথিবী। তার মানে হয়তো তারা এই শিপটা নিয়ে পৃথিবীর দিকেই আসছিল। কিন্তু যাত্রাপথে এমন কিছু একটা হয় যার ফলে তাদের মিশনটি কমপ্লিট হয় না। ডেভিড সেখানে জানতে পারে সেই সিলিন্ডারে থাকা পিচ্ছিল তরল পদার্থ এমন এক বিশেষ ধরনের তরল যার ফলে তারা অর্থাৎ ইঞ্জিনিয়াররা জীবনের গঠন বা ধ্বংস দুই করতে পারে। আর তারা পৃথিবীতে আসছিল নতুন একটি প্রজাতির সৃষ্টির উদ্দেশ্যে। আর যেমনটা আমরা মুভির শুরুতেই দেখতে পাই, ডেভিড সেখানে একটা স্লিপিং চেম্বারে একটা ইঞ্জিনিয়ারকে ঘুমিয়ে থাকতে দেখে। সে তারপর শিপে ফিরে আসে, কিন্তু এটা নিয়ে সে কাউকে কিছু জানায় না। অন্যদিকে চার্লির অবস্থা খারাপ হতে থাকে এবং সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডক্টর এলিজাবেথ তাকে শিপের মধ্যে আনতে চায়, কিন্তু ভিকার্স তাকে অনুমতি দেয় না, কারণ তারা মনে করছে সে কোনো ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছে আর অন্যদের জন্য সে ক্ষতিকর হতে পারে। তখন চার্লি নিজেই ভিকার্সকে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে বলে। ভিকার্স তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে। এসব দেখে ডক্টর এলিজাবেথ তার জ্ঞান হারিয়ে ফেলে। শিপে সবাই ফিরে আসলে ডেভিড এলিজাবেথকে পরীক্ষা করে জানায় যে সে 3 মাসের প্রেগনেন্ট। কিন্তু এলিজাবেথ বলে যে সে কোনোদিন মা হতে পারবে না। তাহলে এটা কিভাবে সম্ভব? ডেভিড তাকে জানায় তার গর্ভে একটি এলিয়েন বড় হচ্ছে, তাই সে এত দ্রুত বড় হচ্ছে। এলিজাবেথ এটা শুনে চিন্তায় পড়ে যায় এবং সে ডেভিডকে বলে সেই এলিয়েনটিকে তার পেট থেকে বের করে দিতে। ডেভিড এতে রাজি হয় না। সে বলে ওই জীবটিকে আমরা পৃথিবীতে নিয়ে যাব এবং সেটাকে পরীক্ষা করব। এই বলে সে এলিজাবেথকে অজ্ঞান করে ফেলে। পরে এলিজাবেথের জ্ঞান ফিরলে সে দ্রুত একটি অপারেশন চেম্বারের মধ্যে ঢুকে যায় এবং পেট কেটে সেই বাচ্চাটিকে বের করে ফেলে। আর এই দৃশ্যটা দেখতে মুভিতে একদমই ভয়ঙ্কর ছিল। তার পেট কেটে যেটা বের হয় সেটা মানুষের বাচ্চা একদমই নয়, সেটা একটা এলিয়েন যাকে দেখতে অক্টোপাসের মতো। সে সেটাকে না মেরে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
অন্যদিকে আমরা দেখি ফায়ারফিল্ড যে কিনা মারা গিয়েছিল সে তাদের শিপের কাছাকাছি চলে আসে। এখানে আমরা বুঝতে পারি সেই তরল থেকে জন্ম নেওয়া এলিয়েনটি হয়তো তাকে মেরে তার শরীরকে হোস্ট বানিয়ে নিয়েছিল। তাকে চেক করার জন্য একজন তার কাছে যায়, কিন্তু সে তাকে আক্রমণ করে বসে আর সেখানে তার খুব ভয়ানকভাবে মৃত্যু হয়। তখন অন্য একজন মেম্বার এসে তাকে জ্বালিয়ে দেয়। অন্যদিকে আমরা এলিজাবেথকে দেখতে পাই সে টলতে টলতে কোনো রকমে একটা রুমে প্রবেশ করে এবং সেই রুমে আমরা একটা সারপ্রাইজ দেখতে পাই। গল্পের শুরুতেই বলেছিলাম যে সবাই মনে করে ওয়েল্যান্ড কর্পোরেশনের মালিক পিটার ওয়েল্যান্ড মারা গিয়েছে। আসলে সে মারা যায়নি, আর সে সেই শিপের স্লিপিং চেম্বারে ঘুমিয়েছিল। এখন সে ঘুম থেকে উঠে গিয়েছে। তার পাশে রয়েছে ডেভিড, আর পিটার রেডি হচ্ছে সেই লাস্ট ইঞ্জিনিয়ারটির সাথে দেখা করার জন্য যে এখনো পর্যন্ত স্লিপিং চেম্বারে ঘুমিয়ে রয়েছে। গল্পের শুরুতেই বলেছিলাম পিটার উত্তর চায় আমাদের কারা বানিয়েছে, আর সেই উত্তরটি পাওয়ার জন্যই সে ইঞ্জিনিয়ারের কাছে যাবে। সবাই রেডি হতে থাকে সেই ইঞ্জিনিয়ারটির সাথে দেখা করার জন্য। অন্যদিকে সেই শিপের ক্যাপ্টেন জেনেক সে রেডি হচ্ছে সেখান থেকে পালাবে বলে, কারণ সে একটু আগে যেসব দৃশ্য দেখেছে সে আর এখানে থাকতে চায় না। যদিও এলিজাবেথ তাকে কনভিন্স করে এখানে থাকার জন্য, আর বলে তারা তাদের উত্তর এখনো পায়নি, আর এখনো একটা ইঞ্জিনিয়ার জীবিত রয়েছে যার থেকে তারা উত্তর চায়। এরপর পিটার তার লোকজন নিয়ে সেই স্থানটিতে প্রবেশ করে, যে জায়গাটা দেখতে অনেকটা হলওয়ের মতো। তারপর তারা সেই ইঞ্জিনিয়ারটিকে ঘুম থেকে জাগিয়ে দেয়। তখন ডেভিড তাদের নিজেদের ভাষায় কথা বলতে শুরু করে, কিন্তু ইঞ্জিনিয়ার তাদের দেখে রেগে যায়। তখন পিটার ইঞ্জিনিয়ারকে কিছু কথা বলে। সে জানায় যে সে নিজেও এক টাইপের সুপিরিয়র প্রাণী, সেও একটা ক্রিয়েটার যে ডেভিড নামক একটি অ্যান্ড্রয়েডকে বানিয়েছে, যে মানুষদের থেকেও স্মার্ট, এবং এখন সে সেই ইঞ্জিনিয়ারটার কাছ থেকে অমরত্ব লাভ করার ফর্মুলা চায়। এক্স্যাক্টলি পিটার তো এত বছর অপেক্ষা করেছে এই কারণেই, কারণ সে মরতে চায় না। সেই ইঞ্জিনিয়াররা প্রায় 1 লক্ষ বছর অবধি বেঁচে থাকতে পারত, যেটাকে এক কথায় অমরত্ব বলা যায়, এবং সেই ক্ষমতাটাই পিটার পেতে চেয়েছিল। এই কথাটি শুনে ইঞ্জিনিয়ারটি আরো রেগে যায় এবং সে ডেভিডের মুন্ডুটি ছিঁড়ে ফেলে। যদিও ডেভিড মরে না, কারণ সে একটা অ্যান্ড্রয়েড। এরপর ইঞ্জিনিয়ার পিটারের উপর আঘাত করে আর পিটারকেও সেখানে মেরে ফেলে। তারপর সেই ইঞ্জিনিয়ারটি তার কন্ট্রোলার সিটের উপর বসে এবং তার গন্তব্য সেট করে পৃথিবীর দিকে, অর্থাৎ সে এখন পৃথিবীর দিকে যাবে। এবং এলিজাবেথ বুঝে যায় অবশ্যই সে পৃথিবীতে যাচ্ছে মানুষকে সাহায্য করার জন্য নয়, মানুষদের ধ্বংস করে ফেলার জন্য। ভিকার্স ও এলিজাবেথ কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসে। ইঞ্জিনিয়ারটি তার স্পেসশিপ নিয়ে প্রস্তুত হয় পৃথিবীর দিকে রওনা দেওয়ার জন্য। বাইরে এসে এলিজাবেথ জেনেককে বলে যেভাবেই হোক শিপটা আটকাতে হবে। শিপটি যদি ধ্বংস করে দেওয়া না হয় তবে পৃথিবীকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। আর তখন ক্যাপ্টেন জেনেক এবং বাকিরা তাদের স্যাক্রিফাইস করে। তারা তাদের শিপটি চালিয়ে সেই ইঞ্জিনিয়ারদের মাদার শিপটির উপরে ধাক্কা মারে, যার ফলে দুটি শিপই সেখানে কোলাজ হয় আর শিপ দুটি ব্লাস্ট করে। এলিজাবেথ কোনো রকমে ভাগ্যের জোরে বেঁচে গেলেও এই বৃহদাকার মাদার শিপটি ভিকার্সের গায়ের উপরে পড়ে এবং সে মারা যায়। অন্যদিকে এলিজাবেথের স্যুটের মধ্যে থাকা অক্সিজেন শেষ হয়ে আসছিল। তাদের স্পেসশিপের মধ্যে একটা সেপারেট জায়গা ছিল যেটি তারা আগেই শিপটি থেকে আলাদা করে দিয়েছিল, এবং সেখানেই এলিজাবেথ প্রবেশ করে তার অক্সিজেনকে রিফিল করার জন্য। তবে সেখানে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কে করেছিল? তোমাদের মনে আছে এলিজাবেথ তার পেট কেটে একটি এলিয়েনকে বের করেছিল এবং সেটি এখন অনেক বড় হয়ে গিয়েছে। এলিয়েনটি সেই রুমের মধ্যে এত সময় ধরে আটকা পড়েছিল। অন্যদিকে ডেভিড এলিজাবেথের সাথে রেডিওতে কমিউনিকেট করে, তাকে জানিয়ে দেয় সেই ইঞ্জিনিয়ারটি এখনো মারা যায়নি এবং সে বদলা নেওয়ার জন্য এলিজাবেথের দিকেই আসছে। তারপর ইঞ্জিনিয়ারটি যখন এলিজাবেথের উপর হামলা করতেই যাবে তখন সেখানে সে একটি রুমের দরজা খুলে দেয়, যে রুমটির মধ্যে সেই এলিয়েনটি ছিল, এবং সেই এলিয়েনটি সেই ইঞ্জিনিয়ারটিকে ধরে ফেলে। এত কম সময়ের মধ্যে সেই এলিয়েনটির সাইজ এতটাই বেড়ে গিয়েছিল যে সেই ইঞ্জিনিয়ারটি তার সাথে লড়তে পারছিল না। সেখানে এলিয়েনটি এক পর্যায়ে সেই ইঞ্জিনিয়ারটিকে মেরে ফেলে। অন্যদিকে সবাই মারা যাওয়ার পর এলিজাবেথ সেই গ্রহটির মধ্যে সম্পূর্ণ একা, আর সে এই কারণেই ডেভিডকে সাহায্য করে। যদিও সে ডেভিডকে একদমই সাহায্য করতে চাইছিল না, তবে ডেভিড তাকে আশ্বাস দেয় যে সে ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, আর এই গ্রহটিতে তাদের শুধু এই একটা স্পেসশিপ নয়, আরো বহু স্পেসশিপ রয়েছে, যেটি নিয়ে অবশ্যই তারা পৃথিবীতে ফিরে যেতে পারবে। কিন্তু এলিজাবেথ সে আর বাড়ি ফিরতে চায় না, সে প্রশ্নের উত্তর চায়। এই ইঞ্জিনিয়াররা কেন মানুষদের মারতে চেয়েছিল এবং মানুষদের বানানোর পেছনে তাদের উদ্দেশ্যটাই বা কি ছিল? বেশ কিছুদিন পর আমরা দেখতে পাই তারা একটা স্পেসশিপ নিয়ে সেই প্ল্যানেট থেকে বেরিয়ে পড়ে। সিনেমার শেষে আমরা সেই এলিয়েন ফ্র্যাঞ্চাইজির সেই লিজেন্ডারি সিনগুলো দেখতে পাই। সেই ইঞ্জিনিয়ারটি সেখানে মৃত অবস্থায় ছিল এবং তার পেট চিরে একটি ভিন্ন ধাঁচের ভেনোমর্ফ বেরিয়ে আসে। যদিও এটির ভার্সন আলাদা, তবুও আমরা এই ফ্র্যাঞ্চাইজিতে ভবিষ্যতে আমরা বিভিন্ন টাইপের ভেনোমর্ফ দেখতে পাবো। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই ফ্র্যাঞ্চাইজির অন্য মুভিগুলো এক্সপ্লেইন করব। আর হ্যাঁ, তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজ তাহলে চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।